তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা স্যামসাং কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে এফ সিরিজের অন্তর্গত F23 এই ফোনটাকে লঞ্চ করেছিল। এই মুহূর্তে এই ফোনটা ভালো মতনই একটা হাইপ পেয়েছে, কেননা স্যামসাং এখানে ভালো স্পেসিফিকেশন কম প্রাইসের মধ্যে আমাদের অফার করছে। এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও কিন্তু লঞ্চ হবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে F23 সংক্রান্ত কিছু অসৎ মতামত পোষণ করব। একদম সঠিক কথা শুনেছেন, অসৎ মতামত পোষণ করব, কেননা সৎ কথা তো অনেকেই বলে, অসৎ কথা তাহলে কারা বলছে? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু ভালোবাসুন, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা স্যামসাং এফ সিরিজগুলো কিন্তু কম প্রাইসের মধ্যে একটু ভালো স্পেসিফিকেশন আমাদের অফার করে। F22 তা ছিল, F23ও কিন্তু তাই ধরা হচ্ছে। এখানে যদি আমরা ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.6 ইঞ্চির একটা FHD প্লাস এখানে ডিসপ্লে দেওয়া হচ্ছে। FHD প্লাস ডিসপ্লে, হ্যাঁ স্যামসাং এর ডিসপ্লে, দারুণ ব্যাপার। আর এর মধ্যে যে কালারের কোয়ালিটি থাকবে, কালারের কোয়ালিটিটা কিন্তু পুরো ভাইব্রেন্ট থাকবে, ঝাঁঝালো মানে কালারের কোয়ালিটি থাকবে, মানে সুপার অ্যামোলেটেড যেমন কালারের কোয়ালিটি থাকে ওরম টাইপেরই কিন্তু কালারের কোয়ালিটি পেয়ে যাবেন। শোনার দরকার নেই এখানে কি টাইপের ডিসপ্লে দিচ্ছে, সুপার অ্যামোলেড দিচ্ছে না IPS দিচ্ছে না TFT দিচ্ছে, শুনবেন তাও বলে দিচ্ছি, TFT ডিসপ্লে দিচ্ছে। কি আটকে উঠলেন? আটকে ওঠার কোনো কারণ নেই, কেননা এখানে কিন্তু স্যামসাং আমাদের TFT প্যানেলই প্রোভাইড করছে, কিন্তু এটা দেখতে সুপার অ্যামুলেটের মতো। কি মনকে সান্ত্বনা দিতে হচ্ছে না? হ্যাঁ, এটা দেখতে সুপার অ্যামুলেটের মতনই কিন্তু অনেকে বলছে। যাই হোক না কেন, TFT সুপার অ্যামুলেট IPS আমরা কোনো মতেই কিন্তু এখানে IPS এর সাথে TFTর যেমন তুলনা করতে পারি না, তেমনি TFTর সাথেও কিন্তু আমরা এখানে সুপার অ্যামুলেটকে তুলনা করতে পারি না। হ্যাঁ, বলতে পারি যে এই প্রাইস রেঞ্জের মধ্যে স্যামসাং ঠিকঠাক অফার করছে। TFT প্যানেল সাধারণত যা হয় তার থেকে এখানে বেটার আমরা কালারের কোয়ালিটি পাবো, কালারটা ভাইব্রেট হচ্ছে, এখানে ভালো কালার, এখানে ক্যালিব্রেশন কিন্তু স্যামসাং করেছে, যেটা কিনা স্যামসাং করে এসছে। সুতরাং TFT অ্যামুলেট IPS এটা কিন্তু মনে রাখবেন। এবং এর পাশাপাশি এখানে রিফ্রেশ রেটের সাপোর্ট দিচ্ছে, 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট দিচ্ছে, কেননা কস্ট কাটিং করেছে, রিফ্রেশ রেট তো দিতে হবে। তার পাশাপাশি HDR10 এর সাপোর্ট আছে। এবং যদি আমরা এখানে প্রসেসর সেকশনের কথা বলি, এখানে স্যামসাং স্ন্যাপড্রাগনের 750G এই প্রসেসরটা অফার করছে। অবভিয়াসলি একটা 5G প্রসেসর এবং ওল্ড একটা 5G প্রসেসর, যদিও 5G এখনো আসেনি। যাই হোক না কেন, 750G দিয়ে কিন্তু খুব কম সংখ্যক ফোনই এসছে, কিন্তু একটা ভালো মানের প্রসেসর। এবং এই প্রসেসরের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে 695 যে প্রসেসরটা লেটেস্ট প্রসেসর Redmi Note 11 Proতে এসছে, সেই প্রসেসরের মধ্যে কিন্তু এখানে 4K এর সাপোর্ট নেই। এই প্রসেসরে কিন্তু 4K 30 FPS এর সাপোর্ট রয়েছে। হ্যাঁ, 5G প্রসেসর যেহেতু ওখানে ডুয়েল 5G ব্যান্ডেরও সাপোর্ট আছে, মানে দুটো সিম যে লাগানো রয়েছে, এই দুটো সিম যখন লাগাবেন তখন এর মধ্যে কিন্তু দুটো সিমের মধ্যে 5G সাপোর্ট থাকছে। এছাড়া এই ফোনের মধ্যে কিন্তু একটা মেমোরি কার্ড লাগানোরও জায়গা আছে। সুতরাং প্রসেসর ওয়াইজ ডেফিনেটলি এখানে স্যামসাং অনুযায়ী ভালো কাজ করেছে, কেননা স্যামসাং এখানে কম বেশি ফিচার্স দেয় এবং প্রাইসটাও কিন্তু বেশি নেয়। এখানে কিন্তু প্রসেসর ওয়াইজ ডেফিনেটলি স্যামসাং আমার মত অনুযায়ী ভালো কাজ করেছে। যদি এখানে ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের এখানে একটা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা পাচ্ছি, সেই ক্যামেরাতে কিন্তু আমরা আপ টু 4K 30 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং অবভিয়াসলি ফুল HD 60 FPS এরও কিন্তু এখানে সুবিধা রয়েছে। অপরদিকে আলট্রা ওয়াইড ক্যামেরা যেহেতু রয়েছে, এখানে আলট্রা ওয়াইড দিয়েও কিন্তু আপনারা ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন। মানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে যেরকম টাইপের স্যামসাংয়ে এখানে পিকচার নেওয়া সম্ভব, সেইরকম টাইপেরই কিন্তু আমরা পিকচারের কোয়ালিটি পাবো। এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না। ফ্রন্টে এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা 13 এমপির ক্যামেরার মতন কিন্তু কাজ করে দেবে, 16 এমপির ক্যামেরার মতন কাজ করে দেবে এবং 20 এমপির ক্যামেরার মতনও কাজ করে দিতে পারে, কেননা স্যামসাং বলে কথা। হ্যাঁ, এখানে কিন্তু 8 মেগাপিক্সেলটাকে আপনারা একদম 8 মেগাপিক্সেল মনে করবেন না, এটা 20 মেগাপিক্সেল 30 মেগাপিক্সেলই মনে করবেন, কেননা স্যামসাং বলে কথা। যাই হোক না কেন, 8 মেগাপিক্সেলটাকে 8 মেগাপিক্সেল হিসেবেই গণ্য করবেন। এখানে কালার ক্যালিব্রেশনটা যেহেতু ভালো করেছে, এখানে কিন্তু ভাইব্রেট ভালো লাগবে। এবং যদি এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরার যে পিকচারটা আপনারা তুলছেন, এটা যদি আপনারা ল্যাপটপ বা ডেস্কটপে ট্রান্সফার করেন, তখনই বুঝতে পারবেন যে 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু 20 মেগাপিক্সেল ক্যামেরার মতন এখানে কোয়ালিটি কোনো মতেই দেবে না। হ্যাঁ, আগের তুলনায় এখানে একটু ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে, এখানে অপটিমাইজেশনটা ভালো হয়েছে, কেননা আমি A22 5Gর কিন্তু রিভিউ করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, ওর মধ্যেও কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা স্যামসাং প্রোভাইড করেছিল এবং ওই ফোনটার প্রাইস কিন্তু 20,000 টাকা ছিল। এস সিরিজের
পিক্সেলের ফোন, সেখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু আমি ওখানে ফোনটা হাতে নিয়ে আমি বরাবর নিন্দা করে গেছি। কেননা ওই ফোনটা যারা কিনেছেন তারা কোনোভাবেই ভালো মানের পিকচার নিতে পারবে না সেলফি ক্যামেরা দিয়ে। ভিডিওগ্রাফি তো ছেড়ে দিন, এখানে পিক্সেল যেভাবে ফেটে যাচ্ছিল এবং নাইট টাইমে যেই রকম সফট ইমেজ আসছিল, মানে একদম যাচ্ছে তাই টাইপের পিকচার আসছিল। অবশ্যই এর জন্যই আপনাদের শেয়ার করলাম যে স্যামসাং এর 8 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু সেইভাবে আমাদের কোনোভাবেই কিন্তু আউটপুট দিতে পারে না। এই ফোন তার তুলনায় একটু বেটার অপটিমাইজেশন করা হয়েছে, এইটুকুনি আমি বলতে পারি। যাই হোক না কেন, কোনোভাবেই মনে করবেন না যে এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেগুলো কিনা স্যামসাং 20 মেগাপিক্সেলের দেয় বা 32 এমপির সেলফি ক্যামেরা দেয়, সেই ক্যামেরার মতন এখানে কাজ করবে। 8 মেগাপিক্সেলের মতনই কিন্তু কাজ করবে। এছাড়াও 5000 mAh এখানে ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং ইনবক্স কোনো চার্জার পাচ্ছি না। আচ্ছা, একটা কথা এখানে একটুখানি সকলে একটু মনোসংযোগ করে শুনুন যে এখানে অ্যাপেল তো কাজ করেছিল, তারা চার্জার দেয়নি, ঠিক আছে, সেই ব্যাপারটাকে কিন্তু অনেকেই আমরা নিন্দা করেছিলাম। কিন্তু অ্যাপেলকে ফলো করে অনেক কোম্পানি তাদের ফোনের মধ্যে চার্জার দিচ্ছে না, তার মধ্যে কিন্তু স্যামসাং রয়েছে। কিন্তু এতদিন সেটা ফ্ল্যাগশিপ লেভেলে ছিল, এখন কিন্তু মিড বাজেট রেঞ্জের মধ্যেও কিন্তু ব্যাপারটা চলে আসছে। এবার মনে করুন যার কাছে কোনো স্মার্টফোন নেই এতদিন, সে যদি এই ফোনটাকে কিনতে চায় F23, সে তো চার্জারই পাবে না, সে কিভাবে ফোনটাকে চার্জ করবে? হ্যাঁ, তার অবভিয়াসলি একটা চার্জার কিনতে লাগবে এবং চার্জার এখানে যদি কিনতে সে মার্কেটে যায় মিনিমাম 500 একটা ব্র্যান্ডেড চার্জার কিনতে গেলে। এখানে কিন্তু স্যামসাং কস্ট কাটিং করেছে। ওই সব নেচারের কি ব্যাপার, এখানে পলিউশনের ব্যাপার, যাই হোক না কেন, ওই সব ব্যাপার নিয়ে কোনো মাথা খাওয়াবেন না, এটা পুরোপুরি একটা মার্কেটিং গিমিক। এখানে কস্ট কাটিং করার জন্য চার্জারটা দেওয়া হয়নি। জানে স্যামসাং যে স্যামসাংয়ের চার্জারই মানুষের বেশিরভাগ সময় কিনতে আসবে, আর সেখান থেকেও কিন্তু স্যামসাং পয়সা অনেক ইনকাম করবে। যাই হোক না কেন, এখানে 25 ওয়াটের চার্জার এখানে সাপোর্ট করে, মানে হাইস্ট আপনারা 25 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। 67 ওয়াটেরও চার্জার কিনতে পারেন, কিন্তু 25 পর্যন্ত ম্যাক্সিমাম এখানে আউটপুট নেবে। সিঙ্গেল স্পিকার দিচ্ছে, স্টুডিও স্পিকার সিঙ্গেল থাকছে এবং এখানে দুটো কিন্তু মাইকের সাপোর্ট আছে, মানে সেকেন্ডারি এখানে মাইক আছে এবং প্রাইমারি মাইকও আছে। ওভারঅল যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি ইউজ হয়েছে, মানে এখানে সাধারণত স্যামসাং যেই বিল্ড কোয়ালিটি দেয় প্লাস্টিক টাইপের, যাই হোক না কেন ওইরকম টাইপের কিন্তু বিল্ড কোয়ালিটি দিচ্ছে এবং ফ্রন্টে কর্নিং গ্লাস 5 এর প্রোটেকশন দিচ্ছে, যেটা কিনা স্যামসাং ভালো কাজ করেছে। স্যামসাং এই ফোনটা দুটো কালারে দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। 6GB পাশাপাশি এখানে 128GB যেমন একটা ভ্যারিয়েন্ট আছে, সেমনি 4GB পাশাপাশি 128GBরও ভ্যারিয়েন্ট আছে। এখানে মেমোরি টাইপ UFS 2.2 এখানে সাপোর্ট দেওয়া হয়েছে এবং র্যাম এখানে LPDDR4X এর সাপোর্ট দেওয়া হয়েছে। 4GB ভ্যারিয়েন্টের ইন্ট্রোডাক্টরি প্রাইস ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে 15,999। ইন্ট্রোডাক্টরি প্রাইস পরের দিকে 1000-2000 বেড়েও যেতে পারে এবং 6GB ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে আরও 1000 টাকা বেশি, এখানে 16,999। কিন্তু এখানে ব্যাংক অফারের সাথে এই ফোনটাকে 14,999 ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু একটা ভালো ফোন। এখানে প্রসেসর সেকশনে রেডমি রিয়েলমির মতন কোম্পানিকে কিন্তু ভালো মতন এখানে টক্কর দিচ্ছে এবং অনেক অংশে এগিয়ে যাচ্ছে। কিন্তু ক্যামেরা সেকশনে একটুখানি এখানে রেডমি রিয়েলমির থেকে কিন্তু পিছিয়ে পড়েছে এবং সফটওয়্যার দিক থেকে কিন্তু ডেফিনেটলি এখানে স্যামসাং এগিয়ে। সফটওয়্যার ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম, এখানে অ্যান্ড্রয়েড 11 এর সাথে না, কিন্তু অ্যান্ড্রয়েড 12 এর সাথে স্যামসাং One UI দিয়ে কিন্তু ফোনটাকে লঞ্চ করেছে। এটা একটা ডেফিনেটলি খুব ভালো কাজ এবং স্যামসাং এর যে One UI, একটা ওয়েল অপটিমাইজড UI, এটা আমি বারবার প্রশংসা করব। অনবদ্য UI কিন্তু তারা এই মুহূর্তে আমাদের প্রদান করছে। তো এই সফটওয়্যারের সেকশন থেকে এবং প্রসেসরের সেকশন থেকে এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই এই ফোনটাকে আমি এগিয়ে রাখবো। কিন্তু ডিসপ্লে সেকশন অবশ্যই কিন্তু TFT, এটা মাথায় রাখবেন। আর তার পাশাপাশি এখানে নচ ইউজ করা হয়েছে, এখানে পাঞ্চল দিলে বেটার হতো, কেননা 2022-এ আমরা দাঁড়িয়ে মিড বাজেট রেঞ্জের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে অ্যাটলিস্ট পাঞ্চল দেওয়া উচিত। কি ঠিক বললাম তো? এখানে রেডমি নোট 11 প্রো যে 5G মডেলটা আছে, সেখান থেকে কিন্তু এই ফোনটা অনেকটা ক্ষেত্রেই পিছিয়ে যাবে ডিজাইনের দিক থেকে, ব্যাটারির দিক থেকে, চার্জিংয়ের দিক থেকে। এছাড়া যে জিনিসে এগিয়ে থাকবে সেটা হচ্ছে প্রসেসরের দিক থেকে আমি এগিয়ে রাখবো 4K এর জন্য, যদিও এখানে 695 এর প্রসেসরটা এখানে একটু এগিয়ে থাকবে কোর পারফরমেন্স, CPU পারফরমেন্সের দিক থেকে 750G তুলনায়, কিন্তু ওই যে 4K হচ্ছে না, ওর জন্য অবশ্যই এখানে স্যামসাংকে একটু এগিয়ে রাখবো এবং অবভিয়াসলি সফটওয়্যারের দিক থেকেও কিন্তু এগিয়ে রাখবো এবং ভালো একটা কম্পারেটিভ প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করতে পেরেছে, ব্র্যান্ড ভ্যালু আছে, তার দিক থেকেও কিন্তু এগিয়ে রাখবো। তো খোলামেলা প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কিন্তু ভুল পদক্ষেপ একদম নেবেন না, ভুল কথা একদম শুনবেন না। যেটা সত্যি কথা সেই কথাটাই শুনতে শিখুন এবং শুনে বুঝুন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করুন কি ঠিক বললাম তো। অসৎ মতামতটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব আসছি তাড়াতাড়ি।